আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শুরু করব টিস্যুতন্ত্রে আমাদের যে পড়াগুলো, ঠিক আছে? তো চ্যাপ্টারটা খুবই মজার, খুবই ছোট, দেখতে হয়তো বা কিছুর বড় মনে হয়, কিন্তু আসলে এত টপিক না। তুমি যদি বুঝে বুঝে পড়তে পারো, প্রত্যেকটা বেসিক যদি ক্লিয়ার রাখতে পারো, তাহলে আমি শিওর এই চ্যাপ্টার তোমার শেষ হওয়ার পরে মনে হবে আল্লাহ কত সহজ চ্যাপ্টার। ঠিক আছে, আমি অফলাইনে পড়াইছি এই চ্যাপ্টার, তো ওরা জানে যে চ্যাপ্টার কতটা সহজ। ঠিক আছে, তোমার জাস্ট তুমি মনোযোগ দিবা, আমি যে বেসিকগুলো তোমাদের দিব, তোমার চেষ্টা করবা খাতায় নোট করার জন্য, লিখে রাখার জন্য, বইয়ে দরকার পড়ে লিখে রাখার জন্য, কিন্তু বেসিকগুলো ইম্পর্টেন্ট। বেসিকগুলো মাথায় রাখতে পারলে চ্যাপ্টার কোনো ব্যাপার না। ওকে, তাহলে আজকে শুরু হচ্ছে আমাদের টিস্যু ও টিস্যুতন্ত্র। তো এই চ্যাপ্টারে আমরা আজকে আমি কিছু পার্ট করে ভিডিও দেবো, ঠিক আছে? পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভাবে। তো প্রথম পার্টে আমরা যে বিষয়গুলো মেনলি ফোকাস করব সেগুলো হচ্ছে আর কি মেইন, ভাজক টিস্যু বোঝার জন্য, স্থায়ী টিস্যু বোঝার জন্য, টিস্যু কী এটা বোঝার জন্য। তো এই জন্য প্রথমেই আমরা যে কোয়েশ্চেনটা আছে, 1 নম্বর আমরা যে কোয়েশ্চেনটা ক্লিয়ার করব সেটা হচ্ছে আমরা তো এখানে টিস্যু আর টিস্যুতন্ত্র দুইটা ওয়ার্ড পাইছি, তাই না? তো আসলে টিস্যু জিনিসটা কি, বা টিস্যু তৈরির উদ্দেশ্য কী, টিস্যু তৈরির উদ্দেশ্য কী, এটা হচ্ছে আমাদের ফোকাস করার বিষয়। টিস্যু তৈরির উদ্দেশ্য কী, ঠিক আছে? তো আমরা যদি এটা বুঝতে পারি তাহলে আমরা সামনে টিস্যু পাকাবে বুঝতে পারবো, ঠিক কিনা? আচ্ছা, তো এরপরে ভাজক টিস্যু, যেটা তোমরা জানবা একটু পরে, যে ভাজক টিস্যু নামে একটা জিনিস আছে। এই ভাজক টিস্যুর বায়োলজিক্যাল নাম কি? বায়োলজিক্যাল নাম কি, ঠিক আছে? এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভাজক টিস্যুর কিছু বৈশিষ্ট্য আছে, যেখান থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? খতেও প্রশ্ন হয়, এমসিকিউ প্রশ্ন হয়। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। এরপর আমরা দেখব হচ্ছে যে ভাজক টিস্যুর কাজগুলো আসলে কি, ভাজক টিস্যুর কাজ, ঠিক আছে? তো প্রথম পার্টে আমরা এগুলো ক্লিয়ার করব। তো প্রথমে শুরু করতেছি যে টিস্যু জিনিসটা কি এবং এটা তৈরির উদ্দেশ্যটা কি। তো প্রথম কথা হচ্ছে, তোমরা তো নিশ্চয়ই যমজ বাচ্চা দেখছো বা চিনো, তাই না? যমজ কথার সাথে তুলনা করো, যমজ, যারা যমজ তারা জন্মের সময় একসাথে থাকে না, একসাথে থাকে, তারা কিন্তু একই জায়গা থেকে উৎপত্তি, একই মায়ের পেট থেকে উৎপত্তি, ঠিক কিনা? তারা যমজ 2 বা 3 জন, কিন্তু একই স্থান থেকে উৎপত্তি, একই স্থান থেকে উৎপত্তি। এবং খেয়াল করলে দেখবা কিছু যমজ ভাই বোন আছে, তারা কিন্তু একই টাইপে কাজ করে, একজন কান্না করলে আরেকজন কান্না করে, একজন হাসলে একজন হাসে, ঠিক কিনা? তো সেমভাবে একই কাজ করে। তো এই যমজের সাথে তুমি তুলনা করবা টিস্যুর, যমজের সাথে কি তুলনা করবা? টিস্যুর। আর এই যে একসাথে থাকে, একই স্থান থেকে উৎপত্তি, একই কাজ করে, এগুলো আসলে কোষের বৈশিষ্ট্য, কোষ বা কোষগুচ্ছ। তাহলে আমরা এইভাবে বলবো যে কয়েকটি কোষ বা একাধিক কোষ যারা একই স্থান থেকে উৎপত্তি, একই সাথে থাকে এবং একই কাজ করে, তাদেরকে আমরা বলতেছি টিস্যু। অর্থাৎ আমরা বলতেছি যে একই উৎস থেকে সৃষ্টি, একই স্থান থেকে উৎপত্তি, একই উৎস থেকে সৃষ্টি, একই ধরনের কাজ করে এবং একসাথে থাকে, এরকম কোষগুচ্ছকে কি বলে? টিস্যু বলে। ইজি। আচ্ছা, তো নেক্সট হচ্ছে আসলে টিস্যু কেন, টিস্যুর প্রয়োজন কি, উদ্দেশ্য কি? আমরা তো বলতেছি যে টিস্যু তৈরি করলাম, তো কেন টিস্যু? কোষ থাকলে কি প্রবলেম ছিল? আমরা বলতেছি যে অনেকগুলো কোষ একসাথে মিলে একটা টিস্যু তৈরি করে, কিন্তু আসলে এটার প্রয়োজনটা কী ছিল, তো কষ্ট করার কী দরকার? তো তোমরা খেয়াল করবা, সাপোজ কোনো একটা কাপড়ের ফ্যাক্টরি, হ্যাঁ, কোনো একটা কাপড়ের ফ্যাক্টরি। তো এই ফ্যাক্টরিতে ধরো যেই শার্টটা তৈরি করা হবে, যেই শার্টটা তৈরি করা হবে, শার্টে কী কী অংশ থাকে তোমরা জানো? শার্টে বোতাম আছে, শার্টে হাতা আছে, শার্টে পকেট আছে, ঠিক আছে? আর ধরো লাস্টে হচ্ছে সেলাই করার কাজ। এই সব কিছু হচ্ছে ধরো একটা শার্ট তৈরিতে কাজ। তো দেখবা ফ্যাক্টরিগুলোতে বোতাম যারা লাগায় তারা শুধু বোতামই লাগায়, যারা হাতা লাগায় তারা শুধু হাতাই লাগায়, যারা পকেট লাগায় তারা শুধু পকেটই লাগায়, যারা সেলাইয়ের কাজ করে তারা শুধু সেলাইয়েরই কাজ করে। এমন না যে একজন ব্যক্তি এই 4টা কাজ করতেছে, বরং প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা করে লোক দেওয়া, ঠিক কিনা? কারণটা কি? একটা লোক যখন শুধু সে বোতাম লাগানোর কাজই করতেছে, সে যখন সারাদিন বোতাম লাগানোর কাজ করতেছে,
এর উপর তার আলাদা দক্ষতা এসে পড়ে, দেখা যায় 1 মিনিটে 100টা বোতাম লাগিয়ে ফেলছে। তো এরকমভাবে যখন আমরা শ্রমটা বন্টন করে দিব, খেয়াল করো, বোতাম লাগানোর জন্য একটু শ্রম, হাতা লাগানোর জন্য একটু শ্রম, পকেটের জন্য শ্রম, সেলাইয়ের জন্য শ্রম, এই শ্রমগুলোকে যখন আমি ভাগ করে দেব, অর্থাৎ শ্রম বন্টন করে দেব, তখন কিন্তু কাজটা সুষ্ঠু হচ্ছে এবং স্বাভাবিকভাবে হচ্ছে, ঠিক কিনা, সহজ হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে। তো টিস্যু তৈরির উদ্দেশ্য এই শ্রম বন্টন। কি বললাম? টিস্যু তৈরির উদ্দেশ্য আর কিছুই না, এই শ্রম বন্টন। মানে তোমার অনেকগুলো কোষ ছিল, ধরো এখানে হচ্ছে 1 2 3 4 এখানে ধরো 1 2 3 4 5টা, এখানে ধরো 1 2 3 4 5টা 6টা, হ্যাঁ, এখানে 4টা কোষ, এখানে 5টা কোষ, এখানে 6টা কোষ। এই 6টা কোষ আগে আলাদা আলাদা হয়েছিল, একটা ছিল ধরো ঢাকা, একটা ছিল চট্টগ্রাম। এদেরকে আমি একসাথে ধরে নিয়ে এসে বললাম যে তোরা একসাথে কাজ কর। এই 4জন কি কর, এই 4জন সাপোজ ব্রিককে যায় কাজ কর, এই 4জন কি করবে, তারা ধর খাবার যে পরিপাকের কাজ কর। তো এরকমভাবে আমি কোষগুলোকে একসাথে ধরে টিস্যু বানাইলাম, টিস্যু বানিয়ে এদের কাজগুলো কি করলাম, বন্টন করে দিলাম। তাহলে দেখা যাবে কি কোষগুলো আগে আলাদা আলাদাভাবে যে কাজগুলো করতো, এখন এক হয়ে টিস্যু হয়ে কাজগুলো আরও সুষ্ঠুভাবে করবে, ঠিক আছে। তো এই হচ্ছে টিস্যু তৈরির উদ্দেশ্য, শ্রম বন্টন। এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। টিস্যু তৈরির উদ্দেশ্য কি? আনসার হচ্ছে শ্রম বন্টন বা শ্রম বিভাগ, তুমি যাই বলো। আচ্ছা, তো আমাদের প্রথম যে টিস্যু তৈরির উদ্দেশ্য কি, এটা কভার, এটা নিয়ে সমস্যা হবে না আশা করি। নেক্সট, ভাজক টিস্যুর বায়োলজিক্যাল নাম কি? তো দেখো, ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু, আমরা জানি টিস্যু হচ্ছে 2 প্রকার। টিস্যু হচ্ছে আসলে 2 প্রকার, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। তো এদের মধ্যে মেইন পার্থক্য তোমরা নাম দেখে বুঝতে পারবা যে ভাজক টিস্যু মানে কি, যে ভাজ হয়, মানে কি, যে বিভাজিত হয় যে, তার নামই হচ্ছে কি, ভাজক টিস্যু। যে বিভাজিত হয় তার নাম কি, ভাজক টিস্যু। কিন্তু স্থায়ী টিস্যু কি, যে বিভাজিত হয় না। এটাই হচ্ছে মেইন পার্থক্য, বিভাজিত হয় না, এটা হচ্ছে কি স্থায়ী টিস্যুর প্রধান যে কথা। আর ভাজক টিস্যুর প্রধান কথা কি, বিভাজিত হয়। তো এইটাই হচ্ছে মেইন পার্থক্য। এইখান থেকে আমরা বায়োলজিক্যাল নেমে আসতে পারবো। খেয়াল করো, ভাজক টিস্যু কথাটা কি বললাম, বিভাজিত হয়। বিভাজিত মানে কি, পার্ট হয়, টার্ন ইনটু পার্টস, মানে পার্টে বিভক্ত হয়। তাহলে এই পার্টস কথাটা থেকে আসছে মেরিস্টেম। তো এই মেরিস্টেম মানে হচ্ছে যেটা কি বিভাজিত হয়, মানে কি ভাজক টিস্যু। কথা আবার বলতেছি, মেরিস্টেম মানে হচ্ছে যে বিভাজিত হয়, মানে কি ভাজক টিস্যু। যদি কখনো বলে নিচের কোনটি ভাজক টিস্যু নয়, এটা না দিয়ে পরীক্ষায় কি দিল, নিচের কোনটি মেরিস্টেমেটিক টিস্যু নয়। খেয়াল করো, প্রশ্ন এইভাবে দিতে পারে, নিচের কোনটি মেরিস্টেমিটিক টিস্যু নয়। তখন তোমার বুঝে নিতে হবে এই মেরিস্টেমিটিক মানে হচ্ছে ভাজকের কথা বলছে, ঠিক আছে। এই জন্য আমাদেরকে ভাজক টিস্যুর বায়োলজিক্যাল নেমটা জানা জরুরি, যার নাম হচ্ছে মেরিস্টেম। ওকে, তাহলে আমাদের 2 নাম্বারটাও কভার হল আশা করি, যে ভাজক টিস্যুর বায়োলজিক্যাল নেম হচ্ছে মেরিস্টেম, ঠিক আছে। আচ্ছা, তো খেয়াল করে একটা কথা বলছিলাম যে স্থায়ী টিস্যু যেটা, সেটা কখনো কি বিভাজিত হয় না, কিন্তু এখানে কিছু পার্থক্য আছে, হ্যাঁ। এই জন্য আমি এখানে স্থায়ী টিস্যু নিয়ে কিছু কথাবার্তা বলতেছি। খেয়াল করো, যেটা হচ্ছে আমাদের স্থায়ী টিস্যুর মধ্যে যেটা সরল স্থায়ী টিস্যু, তার কিছু ভাগ আছে, যেমন কি বলে সেটাকে, আচ্ছা আমি তো বলে গেলাম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, আর হচ্ছে স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এর মধ্যে 2 আর 3 যেটা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা, কি বললাম, 2 আর 3 যেটা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা, এই দুইটা হচ্ছে মৃত। মানে কি, এদের যেই কোষের ভিতরে যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস নাই, এদের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এগুলো কিচ্ছু নাই। মোট কথা, স্থায়ী টিস্যুর মধ্যে আমি কি বললাম, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই দুইটা হচ্ছে মৃত মানে কি, এর ভিতরে নিউক্লিয়াস নাই,
মাইটোকন্ড্রিয়া নাই, মাইটোকন্ড্রিয়া নাই, ক্লোরোপ্লাস্ট নাই। এটা কি স্থায়ী টিস্যু, যেটা তাদের বৈশিষ্ট্য, ঠিক কিনা? আচ্ছা, কিন্তু প্যারেনকাইমা যেটা, খেয়াল করো, প্যারেনকাইমা যেটা, এটা হচ্ছে লিভিং সেল। প্যারেনকাইমা যেটা হচ্ছে লিভিং সেল বা জীবিত। তাইলে খেয়াল করো, যে জীবিত তার মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, ক্লোরোপ্লাস্ট আছে। তো যেহেতু এর কোষগুলো জীবিত, এর কি বিভাজন করার ক্ষমতা আছে। তো খেয়াল করো একটা জিনিস, স্থায়ী টিস্যু যদিও বা আমরা কি বলি বিভাজিত হতে পারে না, তবুও এই প্যারেনকাইমার যেই টিস্যু যেটা আছে, প্যারেনকাইমা কোষগুচ্ছ যেটা আছে, তার কিন্তু বিভাজিত হওয়ার ক্ষমতা আছে। প্যারেনকাইমা কিন্তু কি বিভাজিত হতে পারে, যদিও বা সে কি স্থায়ী কোষ। যেমন মনে করো একটা গাছ, এটা, হ্যাঁ, এটা গাছ, এই গাছের এই অংশটুকু ছাগলে খেয়ে নিয়েছে, ছাগল খেয়ে নিছে, ঠিক আছে, মানে কাণ্ডের একটা অংশ ছাগল খেয়ে নিছে। এখন এই অংশ অবশ্যই কি পূরণ করতে হবে, যেহেতু ছাগল খেয়ে ফেলছে, পূরণ করতে হবে না? তো এই ছাগল খাওয়া অংশ পূরণ করবে কে? ভাজক টিস্যু তো মেইনলি কি এই যে কাণ্ডের দিকে, কাণ্ডের উপরের দিকে, কিন্তু কাণ্ডের যে অংশটা খাইছে, খেয়াল করে যে এই অংশ তো আর ভাজক টিস্যু নাই, তাই না? এই অংশ তো স্থায়ী টিস্যু, কাণ্ড তো স্থায়ী টিস্যু, শক্ত যেহেতু। তো এই স্থায়ী টিস্যু তাহলে এখন এই অংশটা পূরণ হবে কীভাবে? এই যে আমাদের যেই প্যারেনকাইমা, একটাকে যেটা বললাম, এই প্যারেনকাইমা তখন বিভাজিত হয়ে কি করবে? প্যারেনকাইমা বিভাজিত হয়ে কি করবে? এই ক্ষত অংশ পূরণ করবে, ঠিক আছে? তার মানে একটা জিনিস বুঝতে পারলাম, স্থায়ী টিস্যু মেইনলি বিভাজিত হয় না, কিন্তু প্যারেনকাইমা কি বিভাজিত হতে পারে। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এরপর খেয়াল করো আমাদের ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো কি। তো এটা কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ আসে, খ নাম্বারে আসে, এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা আজকে মানে পার্ট 1-এ যেগুলো পড়তেছি, এমন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে? তো বৈশিষ্ট্য আমরা একটা একটা করে দেখব। প্রথম কথা হচ্ছে এরা যেহেতু বিভাজিত হতে পারে, প্রথম কথা কি, যেহেতু বিভাজিত হতে পারে, কি বলতেছি, যেহেতু বিভাজিত হতে পারে, তোমাদের কি মনে হয় এটা জীবিত না মৃত? বিভাজিত হতে পারে, বিভাজিত হতে পারে যেহেতু, তার মানে কি ভিতরে সব লিভিং, তার মানে এটা হচ্ছে জীবিত। প্রথম কথা হচ্ছে এরা জীবিত, ভাজক টিস্যু যারা তারা কি জীবিত, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পড়তেছি আমরা, ঠিক আছে, এরা হচ্ছে জীবিত। 2 নাম্বার, এদের যে কোষ প্রাচীর, চিন্তা করো এদের যে কোষ প্রাচীর কেমন হবে। আমি বলতেছি এরা বিভাজিত হতে পারে, তো এটা যদি একটা ভাজক টিস্যু হয়, সাপোজ এরকম ধরে কয়েকটা আছে ভাজক টিস্যু মিলে, এখন এটা ভাগ হবে, বিভাজিত হবে, তো অবশ্যই ধরো এইরকম ভাগ হবে, এরকম ভাগ হবে। যদি ভাগ হতে হয় তাহলে এই যে তাদের যে কোষ প্রাচীর আছে, খেয়াল করো, কোষ প্রাচীর যদি অনেক মোটা হয় তারা কি সহজে ভাগ হতে পারবে? কোষ প্রাচীর যদি মোটা হয় সহজে ভাগ হতে পারবে? অবশ্যই না। কোষ প্রাচীর যত পাতলা হবে, কোষ প্রাচীর পাতলা হলে, কোষ প্রাচীর পাতলা হলে বিভাজিত হওয়া সহজ, ঠিক কিনা? বিভাজিত হওয়া সহজ। তাহলে এই যে কোষ প্রাচীর যেটা পাতলা হলে বিভাজিত হওয়া সহজ, তার মানে কি বুঝলাম? কোষ প্রাচীর অবশ্যই পাতলা হবে, কাদের? ভাজক টিস্যুর ক্ষেত্রে। তাহলে পাতলা কোষ প্রাচীর, আসলে কি পাতলা? কোষ প্রাচীরের প্রধান উপাদান তো সেলুলোজ, কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। তার মানে এই যে সেলুলোজ যেটা ভাজক টিস্যুর ক্ষেত্রে সেটা কি পাতলা। ওকে ওকে, ক্লিয়ার আশা করি যে কোষ প্রাচীর হচ্ছে পাতলা। তো 3 নাম্বার যেটা, ভাজক টিস্যু যেগুলা, এরা কি ছোট নাকি বড়? কোয়েশ্চেনটা কি, মানে ভাজক টিস্যু, ভাজক টিস্যু মানে কোষগুলো আসলে কেমন, ছোট নাকি বড়? তো খেয়াল করো আমরা কি বললাম যে ভাজক টিস্যু বিভাজিত হবে, নতুন বাচ্চা কাচ্চা তৈরি করবে, এখান থেকে কি বিভাজিত হয়ে আরও নতুন একটা জিনিস তৈরি করবে। তো বাচ্চা কাচ্চা হওয়া এগুলো মানে কি আমরা ভাজক টিস্যুগুলো বিয়ে দিব, ঠিক কিনা? তো ভাজক টিস্যুগুলোকে আমরা বিয়ে দিচ্ছি যাতে ওরা বিভাজিত হতে পারে, ঠিক কিনা? তো বিয়ে তুমি কাদের দিবা? এই যে বড় যারা বুইরা তাদের বিয়ে দিবা, নাকি এই যে ছোট যারা কি মানে এখন কি বিয়ে করার বয়স তাদের বিয়ে দিবা, ঠিক কিনা? কথা ঠিক কিনা? যে যারা বড় বুইরা হয়ে গেছে তাদের তো তুমি বিয়ে দিবা না, যারা ছোট বয়সে তাদের তুমি বিয়ে দিবা। যে ভাজক টিস্যু যারা বিবাহিত হতে পারে অবশ্যই তারা কি বড় বা বুইরা না, তারা কি ছোট। তাহলে ভাজক টিস্যুগুলো আকারে কেমন? ছোট। এবং আকারে কেমন? ছোট। ক্লিয়ার আশা করি যে ভাজক টিস্যুগুলো আকারে হচ্ছে ছোট। আচ্ছা, এরপরে যেটা যে এদের আকৃতিগুলো কেমন, আর কি কেমন আকৃতি হতে পারে, আকৃতি কেমন? তো যেহেতু বললাম ছোট ছোট, তো দেখো একসাথে থাকতে পারে এই যেরকম গোল্লা 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 গোল্লা, আবার ধরো সরবুজ আকৃতি হতে পারে,
যেটা হচ্ছে আমাদের বেনজিনের গঠন আমরা বলি, এরকম থাকতে পারে একসাথে অনেকগুলা, ঠিক কিনা? তো দেখো এর আকৃতি বিভিন্ন রকম হইতে পারে গোলাকার, হইতে পারে আয়তাকার, হইতে পারে ডিম্বাকার, হইতে পারে ষড়ভুজাকার, এটা যে কোনো আকৃতি হইতে পারে, ঠিক আছে? এটা তোমার বই থেকে দেখে নিবা, অনেকগুলো আকৃতি দেওয়া আছে, যে কোনো হইতে পারে, এটা ব্যাপার না, এটা আসবে না পরীক্ষায়। পরের কথা হচ্ছে এদের যে নিউক্লিয়াস, ধরো এটা হচ্ছে কোষ, কোষের নিউক্লিয়াস যেটা, এর নাম কি বলতেছি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস কি বড় হবে না ছোট হবে? তো আগের মতো ফিরে যাও, আমরা ভাজক টিস্যু কী করব? বিয়ে দিব। ভাজক টিস্যু কী করব? বিয়ে দিব। এখন বিয়ে দিলে মন কি ছোট হলে হবে? নিউক্লিয়াসটা মন না, একদম ভিতরে আছে, মাঝখানে আছে, আমাদের যেমন মন মাঝখানে আছে, তাদের মনটা মাঝখানে আছে না? তো খেয়াল করো, নিউক্লিয়াসকে আমরা যেহেতু শক্তি আমরা বলতেছি, কোষের মস্তিষ্ক বলতেছি, মানে মন বলতেছি এক হিসাবে। তো বিয়ে দিলে অবশ্যই কি মনটা বড় হতে হবে। তাহলে মন বড় মানে কি? নিউক্লিয়াস বড়। কথা বুঝতে পারছো? যেগুলো হচ্ছে ভাজক টিস্যু, তাদের মস্তিষ্ক মানে কোষের মস্তিষ্ক তো নিউক্লিয়াস, একে বড় হতে হবে। কারণ কি? সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে, বিবাহিত হওয়া নিয়ন্ত্রণ করতে হবে, ক্রমান্বয়ে যে বিবাহিত হচ্ছে এগুলো কন্ট্রোল করতে হবে। তাহলে বিয়ে করলে কি মন বড় হতে হবে? এইভাবে মনে রাখতে পারো যে বিয়ে দিলে মন বড় হতে হবে। মন বড় মানে কি? নিউক্লিয়াস বড়, নট ছোট। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা 6 নম্বরে আমরা দেখব সেটা হচ্ছে এদের সাইটোপ্লাজম ঘন নাকি পাতলা। সাইটোপ্লাজম মানে ভাজক টিস্যুর সাইটোপ্লাজম কেমন হবে, ঘন নাকি পাতলা? তো খেয়াল করো, ভাজক টিস্যুকে আমরা বলতেছি সে ক্রমান্বয়ে বিভাজিত হচ্ছে, সে ক্রমান্বয়ে কি হচ্ছে? বিভাজিত হচ্ছে। তো যত বিভাজিত হচ্ছে তত বেশি বিক্রিয়া হচ্ছে, ঠিক কিনা? তাহলে বিক্রিয়া হওয়ার জন্য, বিক্রিয়া কোথায় হয়? মেনলি সাইটোপ্লাজমই হয়, ঠিক কিনা? তো বিক্রিয়া হওয়ার জন্য প্রচুর পরিমাণে কি রাসায়নিক পদার্থ দরকার, এগুলো আছে কোথায়? সাইটোপ্লাজমে। তাহলে ভাজক টিস্যু যদি বিভাজিত হতে চায় অবশ্যই বিক্রিয়া বেশি হতে হবে, আর সাইটোপ্লাজম ঘন না হলে বিক্রিয়া বেশি হবে না, ঠিক কিনা? তো সাইটোপ্লাজম ঘন মানে হচ্ছে বিক্রিয়া বেশি। সাইটোপ্লাজম ঘন মানে কি? বিক্রিয়া বেশি। তার মানে পাতলা হওয়া যাবে না, সাইটোপ্লাজম কেমন হতে হবে? ঘন হতে হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, এরপরে এই যে আমরা যে পড়তেছি ভাজক টিস্যু, এই ভাজক টিস্যুগুলোর মাঝে কি আন্তঃকোষীয় কোনো ফাঁক থাকবে কিনা? আন্তঃকোষীয় ফাঁক মানে কি? এটা একটা ভাজক টিস্যু, এর কোষগুলো যেভাবে আছে, তো এই যে এরকম কোনো ফাঁক থাকবে কিনা, এই যে লাল কালার দিয়ে মার্ক করে দিই, এরকম কোনো ফাঁক থাকবে কিনা, এরকম কোনো ফাঁক থাকবে কিনা, ঠিক আছে? তো আরও চিত্র আরও কয়েকটা আঁকি, তাহলে তোমাদের বুঝতে আরও ক্লিয়ার হবে যে আমি কী বোঝানোর চেষ্টা করতেছি। এই যে ধরো মাঝখানে যে ফাঁকাটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। এগুলো কী বললাম? আন্তঃকোষীয় ফাঁক। তো ভাজক টিস্যু থাকবে কি থাকবে না? থাকবে নাকি থাকবে না? এটা হচ্ছে ভাজক টিস্যুর আমরা কি বলি বৈশিষ্ট্য পড়তেছি। তো দেখো ভাজক টিস্যু মানে কি? যে ক্রমান্বয়ে বিভাজিত হতেছে, বিক্রিয়া করে বাড়তেছে, মোটা হচ্ছে। তো ধরো একটা ছোট্ট জিনিস, একটা ছোট ইঁদুরকে আমি একটা বাক্সের ভিতরে ভরে দিলাম। এই ইঁদুরটা বড় হইলে কি, যদি ক্রমান্বয়ে বড় হয়, বাক্সের সাইজ তো বড় হচ্ছে না। ধরো এটা বাক্স, এই বাক্সের ভিতরে আমি এমন একটা কিছু রাখলাম যেটা ক্রমান্বয়ে সাইজ বড় হচ্ছে, বড় হতে 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 দেখো তো কোনো একটা সময়ে এই বাক্সটার মধ্যে 8-60 হয়ে যাবে না? বাক্স আর ওই বস্তুটার মধ্যে কোনো ফাঁকা স্থান থাকবে? থাকবে না কিন্তু। তো চিন্তা করে দেখো, এইটাও বাড়তেছে, এইটাও বাড়তেছে, এটাও বাড়তেছে, এটাও বাড়তেছে, বাড়তে বাড়তে তারা কিন্তু একটার সাথে মিশে যাবে। বাড়তে বাড়তে মোটা সোটা হওয়ার কারণে একটা আর্টের সাথে মিশে যাবে, মাঝখানে কোনো ফাঁকা স্থান থাকবে না। কথা বুঝতে পারছো? এটাও যখন বাড়বে, এটা যখন বাড়বে, এটা যখন বাড়বে, চারপাশ যখন বাড়বে, তখন এই ফাঁকা স্থানটা আর কি থাকবে না, এটা কি ফিল আপ হয়ে যাবে তাদের মোটা হওয়ার কারণে। তো আন্তঃকোষীয় ফাঁক থাকবে না, ঠিক আছে? তো এদের মাঝে কোনো কোষ গহ্বর থাকে কি না? কোষ গহ্বর, কোষ গহ্বর থাকে নাকি থাকে না? এটা হচ্ছে কোয়েশ্চেন, যে কোষ গহ্বর থাকে নাকি থাকে না। তো খেয়াল করো একটা জিনিস, কোষ গহ্বর যদি কোষটা অনেক বড় হইতো, যদি কোষটা অনেক বড় হইতো, নিউক্লিয়াস আছে, অনেক কিছু আছে, কোষটা যদি বড় হইতো তাহলে আমি মাঝখানে কোষ গহ্বর দিতে পারতাম, এটা হচ্ছে কোষ গহ্বর। কিন্তু আমরা একটু আগে দেখে আসলাম কোষটা আসলে ছোট, তার নিজের জন্যই জায়গা নেই। কোষ গহ্বরের জায়গা কোত্থেকে আসবে? দেখছো কোষ গহ্বরের জন্য কত জায়গা নষ্ট হয়েছে, তো তার নিজেরই জায়গা নাই, কোষ গহ্বরের জন্য জায়গা কোষ থেকে আসবে? তাই কোষ গহ্বর কি থাকে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা, এদের বিপাকীয় হার বেশি না কম?
তো নর্মাল জিনিস কি বললাম, এদের বিপাকীয় হার আমাদের জানতে হবে যে বেশি নাকি কম। তো দেখো বারবার বিভাজিত হচ্ছে, মানে কি মেটাবলিজম হচ্ছে, প্রচুর বিক্রিয়া হচ্ছে, যত বেশি বিক্রিয়া ততই কি বিপাকীয় হার বেশি না? তো নর্মাল বিষয়, ভাজক টিস্যুর বিপাকীয় হার কি বেশি, ঠিক আছে। এরপরে হচ্ছে এদের কোনো সঞ্চিত খাদ্য থাকে কিনা, সঞ্চিত খাদ্য বর্জ্য পদার্থ থাকে কিনা, সঞ্চিত খাদ্য বর্জ্য পদার্থ থাকে নাকি থাকে না। তো এটা বোঝার জন্য আমি তোমাদের স্থায়ী টিস্যুর চারটা বৈশিষ্ট্য পড়াবো। স্থায়ী টিস্যুর চারটা বৈশিষ্ট্য তোমরা বই পড়লে দেখতে পারবা। এই চারটা বৈশিষ্ট্য হচ্ছে স্থায়ী টিস্যুর প্রথম বৈশিষ্ট্য। তোমরা হয়তো বা 99 পড়ছো বিষয়টা, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, কিন্তু তোমরা এইভাবে ভেবে দেখো নাই। এখন দেখো আমি তোমাদের দেখাই বিষয়গুলো আসলে কি। স্থায়ী টিস্যুর ওইটাই বৈশিষ্ট্য যা তোমার মা বাবার বৈশিষ্ট্য। তোমার মা বাবা তোমার জন্য যা কিছু করে ওইটাই স্থায়ী টিস্যু করে। কিভাবে বুঝলা? তোমার স্থায়ী ঠিকানা আসলে কোনটা, যেটা তোমার মা বাবার ঠিকানা, ঠিক কিনা? তোমার কোনো স্থায়ী ঠিকানা আছে এখন না, কিন্তু তোমার মা বাবার যে ঠিকানা সেটাই তোমার স্থায়ী ঠিকানা। তাহলে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য সেটাই যা মা বাবা তোমার জন্য করে, মা বাবার কাজ যেটা তোমার জন্য। কেমন? 1 নাম্বার খাবার তৈরি। তোমার মা তোমার জন্য খাবার তৈরি করে না? অবশ্যই করে। 2 নাম্বার খাবার সঞ্চয়। দেখবা বাসায় কোনো সময় চাল এনে রেখে দেয়, ডাল এনে রেখে দেয়, যাতে কি কালকে রান্না করে খেতে পারে, ঠিক কিনা? 3 নাম্বার খাবার পরিবহন। তোমার মা তোমার টেবিলে খাবার বেড়ে দেয় না? তুমি উদ্ভিদের ক্ষেত্রে চিন্তা করো, খাদ্য তৈরি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য সঞ্চয়, মজ্জায় খাদ্য সঞ্চয় করতে পারে। আমরা বলতে পারি মজ্জা কি ভাই, এটা পরে পড়াবো। ধরতে পারে কাণ্ড বা মূলে খাদ্য সঞ্চয় করলো। খাবার পরিবহন, ভাস্কুলার বান্ডল যেগুলো আছে, জাইলেম ফ্লোয়েম, এদের মাধ্যমে খাবার পানি পরিবহন করতেছে। এবং 4 নাম্বার মোস্ট ইম্পর্টেন্টলি, তুমি কোনো বিপদে পড়লে তোমার মা বাবা কিন্তু তোমার সাহায্য করে। তার মানে দৃঢ়তা প্রদান কে করতেছে? তোমার দৃঢ়তা প্রদান এটা কিন্তু মা বাবা করতেছে। তার মানে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে এগুলা, কাজই হচ্ছে এগুলা, বৈশিষ্ট্য বা কাজ বলতে পারো তুমি। এগুলো হচ্ছে প্রধান কাজ। কি কি কাজ? খাবার তৈরি, খাবার সঞ্চয়, খাবার পরিবহন, দৃঢ়তা প্রধান, ঠিক আছে। তাহলে খেয়াল করো, খাবার সঞ্চয় কিন্তু আসলে কি? খাবার সঞ্চয় আসলে কিন্তু স্থায়ী টিস্যুর কাজ। তাহলে অবশ্যই এই যে সঞ্চিত খাদ্য, তারপর বর্জ্য পদার্থ, কথা হচ্ছে বর্জ্য পদার্থ কেন থাকবে না? বর্জ্য পদার্থ থাকার সময় কই? কন্টিনিউয়াসলি বিক্রিয়া হচ্ছে, কন্টিনিউয়াসলি মেটাবলিজমে বিক্রিয়া হার অনেক বেশি। বর্জ্য পদার্থ মানে যেগুলো ছিল এগুলো বিক্রিয়া করে বের হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তো সঞ্চিত খাদ্য বর্জ্য পদার্থ এগুলো থাকার কোনো চান্সই নেই, ঠিক আছে, এগুলো থাকবে না। ওকে, আচ্ছা। এরপরে লাস্টে যেটা আমাদের এদের যেই প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, এটা কি পরিণত নাকি অপরিণত? ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড এটা পরিণত নাকি অপরিণত? তো খেয়াল করো, যারা ভাজক টিস্যু তারা ক্রমান্বয়ে বিভাজিত হচ্ছে, ঠিক কিনা? ভাজক টিস্যু ক্রমান্বয়ে বিভাজিত হচ্ছে, মানে কি এখন তারা ছোট আছে, আস্তে আস্তে বড় হচ্ছে। তো আমরা যখন কথাটা পড়ছিলাম সেকেন্ড পেপারে 3rd চ্যাপ্টারে, তো একটু খেয়াল করো, রেনিন মনে আছে কিনা? রেনিনের আগের অবস্থা। তো সেমভাবে এখানে একটা ওয়ার্ড প্লাস্টিড। এই মানে হচ্ছে আগে, আর প্লাস্টিড মানে তোমরা জানোই ক্লোরোপ্লাস্টিড যেটা। তো যেই প্লাস্টিডটা আগে অবস্থায় আছে মানে কি অপরিণত অবস্থায় আছে, ছোটোবেলায় আছে, বর্ণহীন, যেটা পরিণত হলে না হয় তাকে আমরা ক্লোরোপ্লাস্ট বলি। তোমরা জানো যে প্লাস্টিকের 3টা প্রকারভেদ আছে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ঠিক কিনা? তো এর মধ্যে ক্লোরোপ্লাস্টটা হচ্ছে সবুজ, লিউকোপ্লাস্ট বর্ণহীন, লিউকোস মানে বর্ণহীন, তোমরা জানো লিউকোসাইট পড়ছো শ্বেতরক্ত কণিকা। তো লিউকোস মানে বর্ণহীন, তো লিউকোসাইট হচ্ছে আমাদের বর্ণহীন যেটা। ক্রোম মানেই রং, তাহলে ক্রোমোপ্লাস্ট হচ্ছে অনেক কালার আছে, আর ক্লোরোপ্লাস্ট সবুজ। তো সে যখন ভাজক টিস্যু অবস্থায় আছে, মাত্র বিভাজিত হচ্ছে, সামনে তার স্থায়ী টিস্যু অবস্থা হবে। তাহলে এখন যদি ভাজক টিস্যু অবস্থায় থাকে, সে তো ছোটোবেলায় আছে, তাই না? তো ছোটোবেলা তো পরিণত না, অপরিণত। তার মানে ভাজক টিস্যুতে প্লাস্টিকটা আসলে কেমন? অপরিণত, এবং তার স্পেশাল নাম কি? প্লাস্টিড। আশা করি এই পর্যন্ত যা বললাম ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, তো বৈশিষ্ট্যগুলো মোটামুটি এই পর্যন্তই, এর বাইরে কোনো বৈশিষ্ট্য জানতে হবে না। যা কিছু MCQ কোয়েশ্চেন সব এখান থেকে আসবে। যদি কখনো বলে ভারত কিছু বৈশিষ্ট্য লেখো, এখান থেকে 4-5টা লিখে দিবা, কাজ শেষ, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের বৈশিষ্ট্য আমরা যেগুলো আজকে বলছিলাম পড়বো, এর মধ্যে 3টা পড়া শেষ।
ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পড়া শেষ। নেক্সট, ভাজক টিস্যুর কাজ খুবই সহজ, আহামরি কিছু না। আমি অলরেডি বলে ফেলছি সবগুলো, ঠিক আছে? জাস্ট দুই একটা নতুন কথা বাকি আছে, বেশিরভাগ কথা অলরেডি বলে ফেলছি। তোমরা ধরাই দিলে বুঝতে পারবো যে কোনগুলো বলা শেষ, কোনগুলো বাকি। তো দেখো আমি একটা উদ্ভিদের চিত্র আঁকি, হ্যাঁ? ধরো এটা হচ্ছে আমাদের একটা উদ্ভিদ। এই উদ্ভিদটা, এগুলো তো মূল, তাই না? আর হচ্ছে কাণ্ড। তো এই মূলটা যদি সামনে আগাতে চায়, মূলটা যদি বৃদ্ধি হতে চায়, তো অবশ্যই মূলের বৃদ্ধি হবে। মূলের বৃদ্ধি না হলে খাবারটা পাবে কোথেকে, তাই না? তো দেখো এই যে মূলের বৃদ্ধি, তাহলে এই অঞ্চলটা অবশ্যই কি যে এইভাবে একদিকে বাড়বে। দেখো তো মূলের বৃদ্ধি কি একদিকে, একদিকে বাড়বে। কিন্তু কাণ্ডের ক্ষেত্রে খেয়াল করো, এই দিকেও বাড়বে, এই দিকেও বাড়বে, ঠিক কিনা? তাহলে এইখানে ভাজক টিস্যু আছে, আমি বুঝতে পারছি কাণ্ডে ভাজক টিস্যু আছে যেহেতু বাড়বে, ঠিক আছে? মূলের মধ্যে ভাজক টিস্যু আছে আমি বুঝতে পারছি, কারণ কি বাড়বে। এখানে পাতা আছে, এই পাতাটা তো এইদিকে এইদিকে বাড়ে বড় হবে, তাই না? তাহলে পাতাতেও আছে। ডালপালা আস্তে আস্তে বড় হবে, তাহলে এইখানেও আছে। খেয়াল করো কাণ্ড যেটা, এটা কিন্তু দুই দিকে বাড়তেছে, দুই দিকে বাড়তেছে। যেগুলো মূল, ডালপালা, এগুলো কি একদিকে বাড়তেছে। তো যেগুলো দুই দিকে বাড়ে তাকে আমরা বলি কি সেকেন্ডারি। যেগুলো একদিকে বাড়ে তাকে আমরা কি বলি প্রাইমারি। তার মানে ভাজক টিস্যুর কাজগুলোর মধ্যে এটা আছে যে এরা প্রাইমারি বৃদ্ধিতে সাহায্য করে এবং সেকেন্ডারি বৃদ্ধিতে সাহায্য করে, ঠিক আছে? প্রাইমারি বৃদ্ধির মাধ্যমে দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, দৈর্ঘ্য বাড়ে। আর সেকেন্ডারি বৃদ্ধির মাধ্যমে কি ব্যাস বৃদ্ধি পায়। এই যে আমাদের যে উদ্ভিদের কাণ্ড আছে এর ব্যাসটা কি বাড়তেছে, ঠিক কিনা? কথা বুঝতে পারছো? আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের ভাজক টিস্যু ছোটোবেলা অবস্থায়, অলরেডি বলে ফেলছি। এটা হচ্ছে 1 নাম্বার কাজ যে দৈর্ঘ্যে বাড়ে, 2 নাম্বার কাজ ব্যাস বাড়ে, 3 নাম্বার কাজ আমরা কি বলতেছিলাম যে আমাদের যেই ভাজক টিস্যুগুলো এটা তো ছোটোবেলা অবস্থা। তো অবশ্যই ছোটোবেলা থেকে কোষগুলো কি বড় বেলায় পৌঁছাবে, ঠিক কিনা? বড় হবে। তো যেটা ছোটোবেলার অবস্থা তাকে আমরা বলতেছি ভাজক টিস্যু। যেটা ছোটোবেলা তাকে আমরা কি বলতেছি ভাজক টিস্যু। আর বড় হলে তাকে আমরা কি বলতেছি স্থায়ী টিস্যু। তার মানে এটা বোঝা গেল যে ভাজক টিস্যুগুলো একসময় কিসে পরিণত হয় স্থায়ী টিস্যুতে, ঠিক আছে? তো আমরা বলছিলাম যে সাপোজ একটা গাছের এইখানে ছাগল খায় ফেলছে এটুকু, তো এর আস্তে আস্তে ক্ষতস্থান পূরণ হতে হবে, ঠিক কিনা? তো এই ক্ষতস্থান পূরণ আসলে কার কাজ? ভাজক টিস্যুর কাজ, ঠিক কিনা? তো এই পর্যন্ত যা কিছু পড়াইছি আশা করি ক্লিয়ার। কোনো প্রবলেম থাকলে অবশ্যই গ্রুপে জানাবা, ঠিক আছে? তো এটা হচ্ছে পার্ট 1। আসি, আসসালামু আলাইকুম।